4 বছর আগে আমার ভাইয়ের মৃত্যুর পর আমার ভাবিকেও ভাইয়ের সাথে জ্যান্ত কবর দেওয়া হয়। নিজের সামনে যে ভাবির সতীদাহ প্রথাটা দেখেছিলাম, বারবার বুকের ভেতরটা মুচড়ে গিয়েছিল। এই কি নির্মর্ম পরিহাসের সম্মুখীন হয়েছিলাম। কখনো চিন্তা করিনি এমন একটা বিশ্রী ব্যাপারে সাক্ষী হয়ে থাকবো আমি। 4 বছর আগে বিয়ের 5 মাসের মাথায় হট করে ভাইয়ার মৃত্যু হয়। একদিন রাতে ভাইয়া বুক ব্যথায় কাতরাতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করে। ডাক্তারের কাছ থেকে যখন বাড়িতে আনা হলো, তখন আমার তৃতীয় মা কথাটা শুনে হয়তো একটু অবাক হতে পারেন। তবে আমার বাবা মোট 3টা বিয়ে করেছে। ওই দিন যে ভাইয়ার লাশের সাথে ভাবিকেও জ্যান্ত দফন করা হয়, সেই ভাইয়ার মা আয়েশা হলো প্রথম স্ত্রী। বিয়ে 2 বছর পর উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তাই ওনাকে পাগলা গারদে রেখে আসা হয়। শুনেছি তখন ভাইয়ার বয়স ছিল মাত্র 2 বছর। তখন আমার মা সুমাইয়া বেগম দ্বিতীয় স্ত্রী হিসেবে এই বাড়িতে পা রাখে। তারপর আমি জন্ম নিই। আমি আর ভাইয়া মায়ের আদরে বড় হতে থাকি। তবে সে আদরটাও কপালে বেশিদিন জোটেনি। উনি আমার 5তম জন্মদিনে আত্মহত্যা করে মারা যায়। সেদিনের কথা মনে হলো এখনো গাটা শিউরে ওঠে। সন্ধ্যায় আমার বার্থডে কেক আনা হয়। খুব সুন্দর করে সেজে মায়ের রুমে গিয়ে দেখলাম দরজা আটকানো। অবাক হয়ে দরজা ধাক্কাতে লাগলাম। কোনো সাড়া শব্দ ছিল না। দরজা ভাঙার পর খেয়াল করলাম মায়ের ঝুলন্ত দেহটা ফ্যানের মধ্যে আটকে আছে। কালো কাপড় দিয়ে মা গলা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মাকে যখন নামানো হয়েছিল, মায়ের হাতে কালো টিক চিহ্ন দেখে অবাক হয়েছিলাম। গলার নিচের দিকে হলুদ মাখানো ছিল। ঠোঁটে মুখে আঁচড়ে দাগ ছিল। মনে হয়েছিল কোনো হিংস্র পশু মাকে আঘাত করেছে। মায়ের লাশটা জড়িয়ে ধরে কাঁদতে নিলে বাবা আটকে দেয় আমাকে। আমি জোর করে যেতে নিলে আমাকে বাবার কথায় বাবার কর্মচারীগুলো টেনে হিচড়ে ঘরে আটকে রাখে। তারপর মাকে উঠানে নেওয়া হয়। তখন ঘরে জানালা দিয়ে চাঁদের আধো আধো আলোতে যা দেখলাম তা আর সহ্য করার মতো ছিল না। কচি বয়সে এত হিংস্রতার সাক্ষী হতে হবে বুঝতে পারিনি। ভাইয়াও তখন মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল, তাই বিষয়টার সাক্ষী শুধু আমিই থাকি। খেয়াল করলাম মাকে আমার বাবা কুপাচ্ছে। কুপিয়ে গলাটা আলাদা করে এক পাশে রেখে সারা শরীর পানি দিয়ে ধুয়ে আর হলুদ মাখাচ্ছে। আমি চিৎকার দিতে চেয়েও চিৎকার করতে পারছিলাম না। মনে হয়েছিল কণ্ঠনালীতে কথা আটকে গেছে। সেই সাথে জিভা জড়তাও বেড়ে গিয়েছিল। মনের ভেতরটার জন্য পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছিল। অল্প বয়স ছিল, তাই সহ্য করতে বড্ড কষ্ট হচ্ছিল। হলুদ মাখা শেষ মায়ের মাথাবিহীন লাশটা জ্বালিয়ে দেওয়া হয়। বলে রাখা ভালো, আমি মুসলিম পরিবারের মেয়ে। মুসলিম পরিবারের লাশকে এভাবে সাকার করা হয় সেটা জানা ছিল না। পুরনোর পর সে ছায়াটা বাবা সাক্ষারণ করে রাখে। তারপর মায়ের মাথাটা আলাদা করে কোথায় যেন নিয়ে যায়। উল্লেখ্য যে একটা আত্মহত্যা লাশ পুলিশকে দেওয়া হলেও আমার বাবা মায়ের ব্যাপারটা কাউকে জানতে দেয়নি। আমাদের বাড়িটা এমন জায়গা ছিল যেখানে লোকালয়ের আভাস কম, যা দারুণ ব্যাপারটা লুকাতে বাবার সমস্যা হয়নি। আর নানা বাড়িতে দূরে থাকা তারা আসার আগে রাতের আধারে কাজটা সারা হয় এবং তাদের বলা হয় মাকে দফন করা হয়ে গেছে। তারও কোনোরূপ সন্দেহ করতে পারেনি বাবাকে, কারণ বাবার মায়ের সাথে সম্পর্কটা বেশ ভালো ছিল। সেদিনের পর থেকে মানসিকতাভাবে কিছুদিন ভেঙে পড়েছিলাম। বাবার ভয়ে বিষয়টা কাউকে বলার সাহস পায়নি। তবে বয়স কম ছিল, তাই সেই হিংস্র ঘটনাটা বেশি দিন মনে টিকেনি। মায়ের মৃত্যুর 15 দিন পর আমার বাবা তেজস্বিনী নামের এক কুমারী অল্প বয়সী মেয়েকে তৃতীয় বিয়ে করে। তখন থেকে তৃতীয় মায়ের কাছে আমি আর আমার বড় ভাই মানুষ থাকি। বেশ ভালোই দিন কাটছিল আমাদের। এরই মধ্যে তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। বলতে গেলে তেজস্বিনী নিজের ছেলে মেয়েদের মধ্যে আমাদের ভালোবাসত। আর ওনার কোনো ছেলে মেয়ে হয় নাই, আমরাই সব ছিলাম। মায়ের কমতিটা বুঝিনি। ভাইয়ের বয়স যখন 18 হলো, তখন আমার বয়স সবে 14তে পড়ি। ভাইয়া সবে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে। এরই মধ্যে বেশ তাড়াহুড়ো করে ভাইয়াকে বিয়ে করানো হয়। ভাইয়ার বিয়ের 5 মাসের কাহিনীটা ঘটেছিল। ঘটনার আসা যাক। ভাইয়াকে মৃত ঘোষণার পর যখন হাসপাতাল থেকে আনা হলো, তখন রাত 3টা বাজে। আমার তৃতীয় মা তেজস্বিনী ভাবিকে বলল, গোসল করে আসো। আমার ভাবি তখন স্বামীর শোকে পাগল প্রায়। নিজের স্বামীর মৃত্যু সংবাদটা নিজের পরিবারকেও তখন জানাতে পারেনি।
এর আগে ভাবির মোবাইলটা হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আর কি হতে যাবে, কেনই বা এইসব ঘটনা ঘটছে। এইদিকে ভাবি তেজস্বিনীর কথা শুনে চুপ করে বসে কাঁদতে থাকলো। তখন উনি ভাবিকে টেনে নিয়ে গোসল করে সাদা কাফনের কাপড় পরিয়ে দিল। ভাবি একটা চিৎকার দিয়ে বলে, মা আমাকে কাফনের কাপড় পরাচ্ছেন কেন? তেজস্বিনী বিকট হাসি দিয়ে বলল, সাদাপের সাথে তোকেও যেতে হবে। ভালোবাসো তো তাকে। ভালোবাসার মানুষের সাথে সব সময় একসাথে থাকতে হয়, এতে ভালোবাসার পূর্ণতা পায়। ভাইয়ের নামটা তো বলাই হলো না। আমার ভাইয়ের নাম সাদাপ ছিল। ভাবি অবাক হয়ে বলল, মানে? তেজস্বিনী ভ্রু কুঁচকে কপালটা উঁচু করে বলল, মানে খুব সোজা, সাদাফের সাথে তোকেও দফন করা হবে। তেজস্বিনীর কথা শুনে আমি ভয়ে আটকে গেলাম। যেন মুখটা যেন বড্ড অপরিচিত লাগছিল। মনে হচ্ছিল আমি ভুল দেখছি না তো। তেজস্বিনীর মুখোশটা প্রথম সেদিন উন্মোচিত হয়েছিল, যার ফলে সেদিন মায়ের সাথে ঘটে যাওয়া সেই 9 বছর আগের কাহিনী আমার চোখের সামনে ভেসে আসলো। কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি বাঘ প্রতিবদ্ধ হয়ে গেছি মনে হচ্ছিল। যাই হোক, ভাবি তেজস্বিনীর কথা শুনে আচমকা চেঁচিয়ে বলল, আমি যাব না সাদাপের সাথে, আমাকে জ্যান্ত কবর দেবেন না বলে ভাবি দৌড়ে ছুটে গেল। ওনাকে বাকিরা জোর করে ধরে নিয়ে আসলো। মুরগি যেমন জবাই করার আগে প্রাণ বাঁচার জন্য ছটফট করতে থাকে, ভাবিও তখন এইভাবে ছটফট করছিল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর চোখ দিয়ে অঝরে জল ফেলছিলাম। ওনাকে সবাই জোর করে ধরে রাখলো আর উনি ছোটার জন্য হাত পা ছোড়াতে লাগলো। তখন ভাবির মুখে বাবা যেন কি দিল, সাথে সাথে ওনার মুখ থেকে লালা ঝরতে লাগলো। উনি নিস্তেজ হয়ে গেল, তবে উনি জীবিত ছিল। তার মিনিট 10 পর ওনাকে ভাইয়ের সাথে কবরে নামা হয়। ভাবি তখন কবর থেকে উঠতে নিলে সবাই ভাবিকে বাস দিয়ে বুকের দিকে চেপে ধরে শুইয়ে দিল। এই কত কষ্ট না পেয়েছিল উনি। আর আমার চোখ দিয়ে তখন শ্রাবণের মেঘ ঝরছিল। করার মতো কিছু ছিল না, কারণ আমার হাত পা নড়ছিল না। অমানবিকভাবে ভাবি আর ভাইয়ার দফন করা হয়। পরবর্তীতে ভাবির পরিবারকে জানানো হয় ভাবি নিখোঁজ, ভাবির খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। অথচ আমি জানি ভাবিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর থেকে সেই অভিশপ্ত বাড়িতে আমার জীবনটা আটকে যায়, আর আমি চুপ হয়ে নীরবে সব সহ্য করতে থাকি। বলতে গেলে অজানা ভয় যেন সব কিছুতে বাধা দিত। প্রতি বছরই তেজস্বিনী আর বাবা মৃত্যু লীলা খেলায় মেতে ওঠে। জানি না কেন এমন করে, কি কারণে এমন করে, কি লাভ বা কি ক্ষতি। তবে মনে হয় জীবনটা শেষ হয়ে গেলে হয়তো বেশ ভালো হতো। আত্মহনন বিষয়টা বেশ কঠিন, চাইলেও করা যায় না। এইভাবে কাটে 4 বছর। 4 বছর পর আমার 18তম জন্মদিনে বাবা আমার দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজা খুলে বাড়ির পরিবেশটা দেখে থমকে গেলাম, বেশ ভয় পেতে লাগলাম। এত থমথম পরিবেশ কি বলবো। আমি চারদিকটা তাকিয়ে দেখলাম গোলাপ জলের বোতল পড়ে আছে, আগরবাতি জ্বলছে। আমি বুঝতে পারছিলাম আজকে হয়তো আমার সাথে খারাপ কিছু হবে। আমি নিজেকে সামনে নিলাম। বাবা আমার দিকে এগিয়ে এসে বলল,